অ্যালগোরিদম বলতে কি বোঝায় একটু খেয়াল করবা। এই যে অ্যান অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। এই যে কথাগুলো আমরা বলি একটা প্রবলেম সলভ করার আগে, সেই কথাগুলোকে যদি আমি একটু স্টেপ বাই স্টেপ লিখে দিই, যেমন প্রাইম নাম্বার বের করার জন্য আমার কী করতে হয়, সেই কথাগুলো লিখে দেওয়ার নামই হচ্ছে অ্যালগোরিদম। মানে এটা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তুমি মাথা দিয়ে যে ভাবতেছো বা যে চিন্তা ভাবনা করে তুমি কোডটা করতেছো, সেই চিন্তা ভাবনাটি হচ্ছে তোমার অ্যালগোরিদম, যে তুমি কোন প্রসেসে যাবা, কী হইলে কী না হবে, কী হইলে কী হবে, এইসব কথাবার্তা, এটাই হচ্ছে অ্যালগোরিদম। এই যে দেখো এখানে লেখা আছে, সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয়। অ্যালগোরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমির নাম থেকে। ওকে, সে তার ওই যে আল খারিজম থেকে আসছিল, অ্যালজেব্রা, ওইগুলা থেকে অ্যালগোরিদম আসছে আর কি। যাই এগুলো গেল, সুবিধা অসুবিধা আমাদের পড়ার দরকার নেই। এখানে প্রথম যে কোডটা মাথায় রাখবে, পরীক্ষায় অ্যালগোরিদম বা ফ্লোচার্ট আসলে এরকম ছোটোখাটো কোড দিয়ে আসবে। আমরা লাস্ট দুইটা ক্লাসে যত কঠিন প্রবলেম সলভ করছি, এর কোনোটাতেই পরীক্ষায় আসার চান্স নাই। বিশেষ করে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম তো আসবেই না, এটা মাথায়। তোমাদের না, তোমাদের তো যা মন চায় আসতে পারে, তোমাদের তো যা মন চায় আসবে, তাও অত বেশি কঠিনও আসে না, নর্মালগুলোই আসে পরীক্ষাগুলোতে। এখন খেয়াল করো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। তো ক্ষেত্রফল নিয়ে আমরা কী করি বলো তো? আমরা তার ভূমি নেই, তার উচ্চতা নেই, এবং হাফ দিয়ে ভূমি আর উচ্চতা গুণ করে দিই, সব মিলায় কী আসে? ক্ষেত্রফল চলে আসে। তো এখানে এই কথাই বলবে, মানে প্রথমে বলতে হবে, শুরু করলাম, তারপরে বললো ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করতে হবে। দেন বললো হ্যাঁ ইজি তো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান মানে তুমি কোড যা করতেছো তাই তোমার নিতে হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ব্যবহার ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করবা, মানে প্রিন্ট করতে হবে, দেন শেষ করতে হবে। এই তো, এই হচ্ছে কাজ। মানে তুমি কোডে যা করছো সেই কাজগুলো এখানে করবা। এরপরে আসো এখানে 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যাগুলোর যোগফল এবং গড় নির্ণয়ের অ্যালগোরিদম। মানে আমি 1 থেকে 100 পর্যন্ত শুরু করে সকল পূর্ণ সংখ্যা এবং যেগুলো জোড় সংখ্যা, মানে 2, 4, 6 এগুলা, এই সবগুলোর যোগফল নিব এবং যোগফল এবং গড় নির্ণয় করবো। তো যোগফল যদি বের হয়ে যায়, সেটাকে আমি সংখ্যা দ্বারা ভাগ করলেই তো গড় পেয়ে যাই নাকি? তো এখন এখানে খেয়াল করে শুরু করলাম, যোগফল গড়ের প্রারম্ভিক মান 0, এই যে আমরা সাম সমান 0 যে ধরতাম, সাম সমান 0 ধরলাম, এবং কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান 2। কেন 2 দিয়ে শুরু করবো? কারণ 2 এর পর 2 করে বাড়ালে 4, 6, 8 এগুলো পর্যায়ক্রমে আসবে। কাউন্টার ভেরিয়েবল হচ্ছে তুমি এই যে তুমি লুপ চালানোর জন্য যে ভেরিয়েবলটা নাও, ওই যে আই আমরা ইউজ করতাম ফর লুপের ক্ষেত্রে, আই সমান 0 দিয়ে শুরু করতাম, ওইটাকে কাউন্টার ভেরিয়েবল বলতেছে আর কি। ওকে, তাহলে পূর্বের যোগফলের সাথে কাউন্টার ভেরিয়েবল, ওই যে সাম সমান সাম প্লাস আই আমরা করছিলাম। দেখো তুমি যদি কোডটা বুঝে থাকো আমরা ক্লাসগুলোর, সেই কোডগুলো কিন্তু এখানে জাস্ট রূপান্তর করতেছে। তাহলে তুমি বলবা পূর্বের যোগফলের সাথে কাউন্টার ভেরিয়েবল যোগ করা, কাউন্টার ভেরিয়েবলের মান 2 করবে, ওই যে বলতাম আমরা আই সমান আই প্লাস 2, এখানে এটাই করতেছে। কাউন্টারের মান 100 না হওয়া পর্যন্ত উপরিউক্ত 3 এবং 4 নং ধাপ অব্যাহত রাখে। কেন 100 না হওয়া পর্যন্ত? কেন? কারণ বলছে যে তোমাকে 100 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার পূর্ণ এবং জোড় সংখ্যার যোগফল করতে, তাহলে তুমি 100 পর্যন্তই চালাবা। তাহলে এবং 100 না হওয়া পর্যন্ত, এই যে বলছে না হওয়া পর্যন্ত 3 আর 4 চালানো লাগবে, এটা নামই হচ্ছে লুপ। যতক্ষণ 100 হচ্ছে না ততক্ষণ তুমি 3 আর 4-এর মধ্যেই থাকবা। কি করবা? পূর্বের যোগফলের সাথে কাউন্টার ভেরিয়েবল যোগ করা এবং কাউন্টার ভেরিয়েবল 2 বৃদ্ধি করা। 3 আর 4 চালাতে বলতেছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না কাউন্টার ভেরিয়েবলের মান 100 হয়ে যায়। এরপরে যোগফলকে 50 দ্বারা ভাগ করে গড়ফল নির্ণয় করা। তো আমরা যে যোগফলটা আসছে, আমার কি 1 থেকে 100 মধ্যে 50টা জোড় সংখ্যা না? যদি 2 থেকে শুরু করে 50টা আসবে জোড় সংখ্যা, তাহলে 50 দ্বারা ভাগ করে গড়ফল পাবো। আর যোগফল তো একটু আগে আমরা যখন লুপ থেকে বের হই, তখন কি সামের একটা ভ্যালু আমরা লাস্ট আপডেট করছিলাম না, সাম সমান সাম প্লাস লাস্টে কত যোগ করছি? 100, কারণ আমাদের লাস্ট জোড় সংখ্যা কে ছিল? 1 থেকে 100-এর মধ্যে 100। তো আমি লাস্ট যে সামের সাথে 100 যোগ করে যে যোগফলটা পাইছি সাম হিসেবে, সেটা তো আমার হাতে আছে এখনও। তো আমি সেখানে এই যে যোগফলটা প্রদর্শন করব, প্রিন্ট করবো আর কি। তারপরে গড়ফল যেটা একটু আগে বের করছি সেটা প্রদর্শন করব, দেন কাজ শেষ। বোঝা গেছে কিনা ব্যাপারটা? ফ্লোচার্ট। অ্যান্ড ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে আমরা কোডের মধ্যে যা করলাম সেটাকে টেক্সট ফরম্যাটে লিখে দেওয়ার নাম হচ্ছে অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ। আর ওই জিনিসটাকে চিত্র দিয়ে বা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করার নাম হচ্ছে ফ্লোচার্ট। নাম শুনেই বুঝতে, যেটা একটা ডায়াগ্রাম টাইপের জিনিসপত্র। তো ফ্লোচার্টে অনেকগুলো চিহ্ন আছে, যার সবগুলো তোমাদের লাগবে না। এখানে যা আছে, যেমন ধরো এখানে এই সাব রুটিন তোমাদের দরকার পড়বে না, তোমাদের লাগবে যেগুলো সেগুলো আমি দাগিয়ে দিই। যেমন ধরো প্রক্রিয়াকরণ লাগবে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করবো সামান্তরিক। শুরু বা শেষ নির্ণয় করার জন্য আমরা ইউজ করবো একটা এলিপ্টিক্যাল শেপ। সিদ্ধান্ত বা আমরা ডিসিশন নিব হ্যাঁ নাকি না, এইসব কথাবার্তা যখন আসবে তখন ইউজ করবো এরকম একটা ডায়মন্ড শেপ অথবা রম্বস, যেটা একটু রোটেট করা। সংযোগ করার জন্য একটা বৃত্ত, এটা অবশ্য আমার পেজটা একটু বাঁকানো ছিল, সেজন্য এটা গোল হয়ে মনে হচ্ছে এটা উপবৃত্ত, এটা আসলে বৃত্তই ছিল, এটা বৃত্ত, এটা বৃত্ত। দেন প্রবাহ দিক, আমি এদিকে যাচ্ছি নাকি এদিকে যাচ্ছি সেটা বোঝানোর জন্য আমার এরকম একটা তীর চিহ্ন দেওয়া লাগবে। তীর চিহ্ন ডান বাম উপর নিচ সব দিকে হতে পারে, আর এইসব এই মুহূর্তে লাগবে না।
এই ওভারঅল জিনিসপত্র তোমাদের লাগবে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, লাস্টেরটা রাখ পর্যন্ত, কি লাস্টের দুইটা রাখ পর্যন্ত, 1 2 3 4 5 6, এই 6টা জিনিস মূলত তোমাদের লাগবে। আর এগুলা কোড মানে ফ্লোচার্ট লিখতে লিখতেই মনে থাকবে কোনটা কি। একটু মনে করে বলো যে যেগুলো তোমাদের মাত্র দেখালাম, যে এটা কোন কাজে ব্যবহার করা হবে, এটা 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 কোন শেপ বলি না, আয়তক্ষেত্র কোন শেপ বলি নাই, আয়তক্ষেত্র কোন কাজে ব্যবহার করবো আমরা? না 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 না, আমি তোকে কয়টা দিই তাহলে, এটা কিসের জন্য ব্যবহার করা হবে? এটা কিসের জন্য? শুরু বা শেষ বলছিলাম, কিন্তু এটা নিয়ে কথা যায়। সংযোগেরটা ছিল গোল, আমার বইটা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করার সময় সাইডে থাকে না, সাইডে একটু উঁচা হয়েছিল, সেই জন্য বৃত্তকে তোমার এখানে এলিপস মনে হচ্ছে, ওটা বৃত্ত ছিল আসলে। তো এটা হচ্ছে আসলে কানেকশন, মানে সংযোগ। আর এগুলো তো আর বলা লাগে না, এগুলো তো বুঝতে যে কেউ বুঝবে যে একটার সাথে একটা কানেক্টেড, এটা বোঝাচ্ছে এখান থেকে আমি এখানে যাবো। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের লাগবে। তো এখন বলো এখানে কি, এখানে কি? এটা হচ্ছে স্টেটমেন্ট, আমি কোনো একটা কাজ করতে বলবো তাকে, সেটা হচ্ছে এখানে হবে। আর এটা কি? ইনপুট আউটপুট নেওয়া হবে এখানে, যেমন ধর এখানে বলাই আছে। তো এই যে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ মানে আমি কোনো একটা প্রসেস চালাবো, আমি বলবো a = 10, অথবা বলবো আমি a = a-2, এইসব যে কথা বলবো সেই কাজগুলো আমি এখানে করব। আর আমি যে ইনপুট আউটপুট দিব, মানে প্রিন্টএফ স্ক্যানএফের যে কাজগুলো আমরা করছি এতদিন, সেই কাজগুলো যখন আমি বলবো বা ফ্লো চার্টে লিখবো, তখন আমি একটা সামান্তরিক দিব, শুরু করা বা শেষ করা, প্রোগ্রাম শুরু করবো, প্রোগ্রাম শেষ করবো, ওই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুটাতে এটা লিখবো, শেষেও আবার এটা লিখবো, যে প্রোগ্রাম শেষ, শুরুতে লিখবো প্রোগ্রাম শুরু। ইংলিশে লিখতে পারো স্টার্ট এন্ড, আর বাংলায় লিখতে পারো শুরু শেষ। দেন এখানে নিব সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ মানে কি? ওই যে আমরা কন্ডিশন দিই না, while i less or equal to 100, ওই যে i less or equal to 100, আমি এখান থেকে ডিসিশন নিচ্ছি, যদি i 100 থেকে ছোট হয় তো আমি এদিকে যাব, ইয়েস হইলে এইদিকে, আর নো হলে ওইদিকে। তো এই সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো আমরা একটা এরকম রম্বস আকার অথবা একটা ডায়মন্ড শেপ বলতে পারি এটাকে, এটা দিয়ে করব। দেন এটা হচ্ছে কানেকশন, মানে ধরো 2-3টা জায়গা থেকেও তো আমি একই জায়গায় ব্যাক করতে পারি, তো আমি 2-3টা জায়গাকে একসাথে এখানে জোড়া লাগিয়ে দিলাম, দেন এখান থেকে আমি 10 দিয়ে এটাকে শেষ করে দিলাম। এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে সংযোগ। তো সংযোগের ব্যাপারটা যখন 1-2টা প্রবলেম দেখবা তখন বুঝতে পারবা। তো আমরা যাই পরের পাতায়, দেখি কোনো কোড আছে কিনা। এখানে টোটাল অনেকগুলো প্রোগ্রাম আছে, এবং এইগুলো দেখতে দেখতে তোমরা দেখবা তোমাদের, আমি পুরো তোমাদের এই কোর্সে যা যা পড়াইছি কোডগুলো, তোমরা কোডগুলো দেখার সাথে দেখবা যে তোমরা কোডও পারো, আর ফ্লো চার্টের অ্যালগরিদম অবশ্যই এগুলোর সাথে মিল রেখে লিখে বুঝে যাবা, কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেকটা কোড আমি তোমাদের প্রায় সবগুলোই কোড করাইছি আমি তোমাদের সবগুলোই। যেমন ধরো এখানে এই যে প্রথমে শুরু করছে কি দিয়ে, এখানে না আর আগে আছে একটা, এই যে প্রথমে শুরু করেছে কি 5টা সংখ্যা যোগ করার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। 5টা সংখ্যা যোগ করতে চাই আমরা, তাহলে 5টা সংখ্যা ইনপুট নিতে হবে আমার। এই যেমন ধরো এখানে কি বলছে, এই যে শুরু করছে, ধরা যাক ইলেকট্রিক হিটার জ্বালিয়ে চা তৈরির ফ্লোচার্ট তৈরি করতে হবে। এটা ভ্যালিড, ঠিক আছে, চলে, সমস্যা নেই। ইলেকট্রিক হিটার জ্বালিয়ে চা তৈরির মানে কিছু মানুষ স্টুডেন্টদেরকে এতটাই বাচ্চা মনে করে যে এদেরকে সব দিয়ে দিতে হবে শিখায়। মানুষজন এতটাও মানে অবুঝ না, বুঝছো, এদের সমস্যা আছে, এরা বেশি বাচ্চা মনে করে পোলাপাইনরে। ইলেকট্রিক হিটার জ্বালিয়ে চা তৈরির ফ্লোচার্ট তৈরি করতে হবে, করলাম। এখানে কী বলছে, শুরু করব আমরা। দেন প্রয়োজনীয় জিনিস গ্রহণ, এই যে হিটার নিব, কেটলি নিব, চা নিব, চিনি নিব, দুধ নিব। মানুষ নিতে হবে না? মানুষ তো চা বানাবে, মানুষ নিবে একটা, চামচ লাগবে না আমার? তাহলে ও কত কিছু বাদ দিছে তারা। কাপ লাগবে, কাপ খাবো কি আমি কেটলিতে খেয়ে নিব? না, এই যে সমস্যা না। যেমন ধর এখানে নিছে এগুলো গ্রহণ, বাট ওখানে কি বলছে, ছাঁকনি দিয়ে চা ছাঁকো। তো ছাঁকনি তো আগে নেই, ছাঁকনিকে তুমি যদি ভেরিয়েবল বলো তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না আগে? নাই, তার মানে এগুলো তো হ্যাঁ অনেক কিছুই নাই, চা চিনি দুধ, না এটা বড় লোক মানুষ দুধ দিয়ে চা বানাই ফেলতেছে পুরোটা, চলে, ওগুলো চলে, সমস্যা নেই। ও আচ্ছা, নিচে আবার পানি নিছে, দেখছো কত এরর আছে এখানে। তো এইসব নিয়ে আসলে জাস্ট জিনিসটা বুঝে নাও যে কিছু একটা বলতেছে তারা যে বোঝানোর চেষ্টা করতেছে আপ্রাণ, সেটা বুঝে নিয়ে তাদেরকে সহানুভূতি দেখিয়ে ঠিক আছে বলে দাও। বাই দ্য ওয়ে, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে, সে একটু সাবধানে জাস্ট লিখে দিবা, স্যার মার্ক দিয়ে দিবে, জাস্ট বোঝার চেষ্টা করে কী করছে এখানে। প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিছি, দেন কেটলিতে পরিমাণ মতো পানি নিয়ে হিটারে বসাইলাম, হিটারে সুইচ অন করলাম। এ দেখো এই দুইটা জিনিস কিন্তু আমার আবার আয়তক্ষেত্র, মানে কি এখানে আমি কাজ করতেছি, আর এখানে আমি কি করছি, ইনপুট নিচ্ছি। এগুলো হচ্ছে ইনপুট, আমাদের জন্য এটা সামান্তরিকে আছে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করো, আচ্ছা করলাম, কতক্ষণ সেটা বলে নেই। সো এই যে দেখো, খেয়াল করে, এই যে মাঝখানে একটা বৃত্ত আছে না, এটাই হচ্ছে সেই ওই যে কানেকশন যে দেয়, কানেকশনের জন্য যেটা ব্যবহার করি। দেখো হিটারের সুইচ অন করো, ওকে, কিছুক্ষণ অপেক্ষা করলাম, করে কি করতেছে একটু খেয়াল করবা। অপেক্ষা করে আমি করতেছি এটাকে, পানি গরম হয়েছে কিনা, যদি পানি গরম হয়ে যায় তাহলে তুমি এইদিকে চলে যাও, আর পানি যদি গরম না হয় তাহলে তুমি এই যে
থাকো, অপেক্ষা করতে থাকো, মানে এটা কাইন্ড অফ তোমাকে লুপের আন্দাজটা দিচ্ছে যে ওয়েট টিল পানি গেটস হট, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, কিছুক্ষণ অপেক্ষা করো, পানি গরম হয়ে যদি হয়ে যায় তাহলে এখন ছাঁকনি দিয়ে চা ছাঁকো, প্রয়োজন মতো দুধ চিনি মিশাও, ওকে মিশাইলাম, কাপে এখন আনছে, কাপে চা সরবরাহ করো, দেন খেয়ে ফেলো, মানে এখানে বলছে শেষ করে দাও। তো এই হচ্ছে একটা ফ্লো চার্টের মানে একটা জেনারেল ফ্লো চার্ট এরকমই থাকে, তুমি জাস্ট কোড করার সময় এসব কথা বলবো। যেমন ধর এখানে বলছে কি 5টি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, তুমি অ্যালগোরিদম এই পাশে লিখবা, ফ্লো চার্ট এই পাশে লিখবা, আর কোডটাও পাশে রাখবা। পরীক্ষায় নর্মালি কোড করতে বলে একটা প্রশ্নে, আর ফ্লো চার্ট বা অ্যালগোরিদম করতে বলে আরেকটা প্রশ্নে, মানে কাহিনী তোমার এটাই যে এই তিনটেই তোমার একসাথে রাখা দরকার, মনে রাখবা 2-3টাই একই। আর আরেকটা জিনিস, নিজের মতো করে অ্যালগোরিদম লিখিয়ে দিও, কোনো সমস্যা নেই, এগুলো কেউ ভুলটুল ওইভাবে ধরে না আসলে। তো স্টার্ট ওকে করলাম, ইনপুট এ বি সি ডি ই, আমি 5টা ইনপুট নিতে হবে। দেন বলছে এস সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। দেখো এখানে কিন্তু তোমার রিগোরাসলি সি প্রোগ্রামিং কোড মেনটেন করতে হবে না, যে তোমার এখানে এই যে এস আমি বললাম, কই থেকে এস বললাম, হ্যাঁ সংখ্যাই তো নিবা, এ বি সি ডি 5টা সংখ্যা যোগ করবা না, সংখ্যাই নিবা, এস মানে সাম, মানে এখানে আমি এটাই বললাম, এখানে রিগোরাসলি তোমার কোডিংয়ের ওই সিনটেক্স মনে করার দরকার নাই যে আমার এস ডিক্লেয়ার করতে হবে, এরকম কিছু না, এটা জাস্ট তোমার একটা ফ্লো চার্ট বোঝানো ব্যাপারটা, যে এস নামে একটা জিনিস আছে, এটা আগে থেকে মেনশন করারও দরকার নাই, তুমি বলবা এস সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তারপরে নিচে লাইনে এসে বলবা প্রিন্ট এস, কারণ এস এর মধ্যে তুমি সবগুলো যোগফল রাখছো, দেন বলবা স্টপ, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আর এখানে কি, এখানে তো একই কথা, এই যে এখানে শুরু করবা, সংখ্যা 5টি পড়ি, বা তুমি বলবা এখানে সংখ্যা 5টা ইনপুট নেই, 5টা সংখ্যা যোগ করি, যোগ করে সামে রাখি, যোগফল ছাপি, ছাপার কথা বলছে, প্রিন্ট করতে বললেও সমস্যা নেই, বাংলা বেশি করে বলছে ছাপি, দেন বলছে শেষ। এই তো অ্যালগরিদম এবং ফ্লোচারের মধ্যে পার্থক্য পড়ে ফেল। আরেকটা এই যে 2 নাম্বারটা কি খেয়াল করো, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এটা আবার কেন করতে হবে আমার, এটা তো সহজই, একই তো, 5টা যোগ করলাম না একটু আগে, 3টা, উদাহরণ বাড়ানোর অনেক ধান্দা দেখো না, বোর্ড বইতে পেজ বাড়ানো চায় না আসলে, তাও যাই দিয়ে দিস, আর কী করবা। ওইটা বোর্ড বই না তো, সরি, এটা তো হচ্ছে মাহবুবুর রহমানের বই না, হ্যাঁ তাই তো, একভাবে তো বানানো লাগবে বই। এই যে 3টে সংখ্যার পূর্ণ সংখ্যা গড় নির্ণয়, এটা ভ্যালিড, 3টা, হ্যাঁ এটা অনেক বড় পেজ, এটা অনেক বড় পেজ, 442 কি 42, এখানে এগুলো কেটে গেছে, এগুলো আমি কেটে ফেলছি মনে হয়। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো 3টা ধনাত্মক সংখ্যার গড় কেমনে করবা, যুক্ত করতেই হবে, দেন কি করবা, 3 দ্বারা ভাগ করবা, সেই 3 দ্বারা ভাগ করার যে ফলাফল সেটা প্রিন্ট করতে হবে। এই যে এখানে বলছে এ বি সি চলকের মান যোগ করে সাম চলকে রাখি, এই যে সাম সমান এ প্লাস বি প্লাস সি, যেখানে দেখলি বুঝবা স্টার্ট ইনপুট এ বি সি, সাম সমান এ প্লাস বি প্লাস সি, তারপর এক্স নামে যে যেটা জিনিস সেটা আসলে এভারেজ রাখার জন্য আমি বলবো এক্স সমান সাম বাই 3 প্রিন্ট এক্স এন্ড। আমার মনে হয় না কিছু বোঝানোর আছে এখানে আমার, সেটাই ইনপুট, এক্স তো ইনপুট না, না 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 বললাম তো, এখানে সি প্রোগ্রামিং তুমি ডিরেক্ট ফলো করো না, এটা যে কোনো প্রোগ্রামিং এই সেম মানে কথাবার্তা তুমি পাইথনেও ফলো করবা, মানে তুমি ওই ল্যাঙ্গুয়েজের গ্রামার ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন কোড করবা তখন করবা, বাট এখানে জাস্ট একটা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ছোট ডায়াগ্রাম, যা আমি ইনপুট নিব 3টা সংখ্যা, দেন আমি সেগুলোকে একটা ভেরিয়েবলে রাখবো। তো এখানে আবার ওইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তোমার সব কিছু করতে হবে না, জাস্ট একটা ধরো ক্যাজুয়াল একটা বর্ণনা আর কি, ডায়াগ্রামের থ্রুতে, আর কিছু না, ঠিক আছে? ওকে, এরপরে বলো, এখানে এটাও তো আমরা ক্লাসে দেখছি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। শুরু করলাম, ইনপুট আর মানে কি ব্যাসার্ধ ইনপুট নিব, দেন এরিয়া সমান পাই ইন্টু আর, এখানে তোমার এটা বলার দরকার না যে পাই সি প্রোগ্রামিংয়ে আছে কি নাই, তোমার 3.1416ও বলতে পারো, অথবা ডিরেক্ট পাই বলে দিতেও পারো, এখানে কেউ কিছু মনে করবে না, এটা তো সি কোড না, ঠিক আছে? সি কোডে কিন্তু আলাদা করে কোনো পাই ছিল না, আমরা কিন্তু 3.1416 লিখছিলাম, বাট এখানে তুমি পাই লিখে দিতে পারো, পাই ইন্টু আর প্রিন্ট এরিয়া এন। তো এখানে শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট অবশ্যই বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আসে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে এটাও তো সেম, জাস্ট ইনপুট নিবা সি মানে সেলসিয়াস ইনপুট নিচ্ছ, দেন ফাংশনটা এফ সমান 9 ইন্টু সি বাই 5 প্লাস 32, অবশ্যই মনে আছে তোমাদের, এটা করবা, দেন প্রিন্ট করবা এফ, প্রিন্ট, এটা কিন্তু প্রিন্ট এফ না, মানে তুমি এফ নামে ভেরিয়েবলটার ভ্যালু প্রিন্ট করতেছো, দেন সেলসিয়াস স্কেল টু ফারেনহাইট কনভার্ট হয়ে গেল, এগুলো সহজ। আবার বলছে ফারেনহাইট টু সেলসিয়াস, অবশ্যই উল্টা কাজ করবা, এটা অবশ্যই পারবা। এই যে এটা পরীক্ষায় একটু কঠিন ম্যাথ হিসেবে আসতে পারে, এই যে এইটা একটু খেয়াল করো, এই যে কথা না, এদিকে 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এটা একটু কমপ্লেক্স,
তিনটা সংখ্যার মধ্যে কোডটা কমপ্লেক্স না, বাট এখানে জিনিসগুলো একটু কানেকশন করতে গিয়ে তোমাদের হয়তো প্যারা লাগতে পারে প্রথম যে তিনটা সংখ্যা আমি দিলাম তার মধ্যে বৃহত্তম সংখ্যাকে আমরা কীভাবে ঠিক করছিলাম, তিনটা সংখ্যার মধ্যে কে বৃহত্তম, যে বাকি দুইটা থেকে বড় সে বৃহত্তম। তাহলে এখানে কী করছে, ABC ইনপুট নিচ্ছে, ইনপুট ABC, দেন প্রথমে চেক করতেছে A গ্রেটার দেন B কিনা, ইয়েস, দেন চেক করছে A গ্রেটার দেন C কিনা, ইয়েস, দেন A সব থেকে বড়। যদি না হয় ব্যাক করে এদিকে আসতেছে আমি পরে, আবার এখানে আসো, দেখো খেয়াল করে A যদি B থেকে বড় হয়, এটা কিন্তু অনেক সুন্দরভাবে করছে কাজটা, A যদি B থেকে বড় হয় আর A যদি C থেকে বড় না হয়, তাহলে কি C অবশ্যই বৃহত্তম না? কারণ A তো অলরেডি B থেকে বড়, মানে B অলরেডি ছোট হয়ে গেছে, আবার A C থেকে ছোট, মানে A C থেকে বড় না, তার মানে অবশ্যই C থেকে ছোট, তাহলে C বৃহত্তম। এটা কিন্তু খুব শর্টকাটে অপটিমাইজড একটা কাজ করে ফেলছে। আমরা কিন্তু কোড করছিলাম কীভাবে, আলাদা আলাদাভাবে সবগুলোকে চেক করছিলাম, এখানে কিন্তু কাজটা সহজে করে ফেলছে। যদি A থেকে B বড় হয়, A থেকে C, মানে যদি A B থেকে বড় হয় এবং A C থেকে বড়, তাহলে অবশ্যই A সব থেকে বড়, বাট যদি A C থেকে বড় না হয়, তাহলে অবশ্যই অলরেডি তো B সব থেকে ছোট হয়েই গেছে, তাহলে অবশ্যই C সব থেকে বড়। ওকে, এখন এই পাশে আসো, যদি A B থেকে বড় না হয়, এদিকে আসি আমরা, তখন চেক করবো আমরা B C থেকে বড় কিনা। যদি B C থেকে বড় হয় তাহলে B সব থেকে বড়, আর যদি না হয় তার উল্টাটা প্রিন্ট C। এই যে কাজটা, এই যে প্রিন্ট C, সবগুলো ক্ষেত্রেই প্রিন্ট A, প্রিন্ট C, প্রিন্ট B করার পরে কিন্তু তুমি সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসছো, কারণ প্রিন্ট বি আমার ফাইনাল টাস্কটা কি, যে সব থেকে বড় তাকে প্রিন্ট করা, তো সে প্রিন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ প্রোগ্রামের, যেই সব থেকে বড় সে প্রিন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কাজ শেষ। আমি সবগুলা প্রিন্টকে একসাথে নিয়ে এসে এন্ড করছি, এমন না যে তিনটাই প্রিন্ট হবে, যেটাই প্রিন্ট হোক প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রিন্ট এ প্রিন্ট হইলেও এটা এন্ড হবে, সি প্রিন্ট হইলেও এটা এন্ড হবে, আবার বি প্রিন্ট হইলেও এটা এন্ড হবে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? সো এটা একটু সুন্দর করে মনে রাখতে পারো, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যদি স্যার চায় আর কি। যেমন ধরো এখানে ধাপগুলো একটু খেয়াল করো, ধাপ 1 শুরু, তিনটি সংখ্যা ABC নাও, A কি B থেকে বড় কিনা, হ্যাঁ হলে 4 নং ধাপে যাও। এই যে এগুলো একটু স্টেপ মনে রাখতে হবে, যে যদি হ্যাঁ হয় তাহলে 4 নং ধাপে যাও। 4 নং ধাপে কী বলছে, A C থেকে বড় কিনা, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে A প্রদর্শন করো, না হলে C প্রদর্শন করো, মানে এখানে যে কাজটা করছি আমরা সেই কাজটাই এখানে করা আছে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আর এখানে বলছে না হলে 5 নং ধাপে যাও, A যদি B থেকে বড় না হয় তাহলে অবশ্যই B A থেকে বড়। আমাদের কোডগুলো কিন্তু কমপ্লেক্সিটি এড়াই চলতেছে, আমাদের কোডে কিন্তু আমরা ধরে নিয়েছি নাম্বার 3টা কী বলছিলাম ক্লাসে, নাম্বার 3টা অসমান, কেউ কারো সমান এরকম নাই, মানে সবগুলাই সমান এরকম নাই, সবগুলাই আলাদা আলাদা সংখ্যা। তো যদি A B থেকে বড় না হয় তাহলে অবশ্যই B A থেকে বড়। তাহলে আমরা চলে যাবো একদম এখানে, এই যে বলছে যদি A B থেকে বড় না হয় তাহলে 5 নং ধাপে চলে যাও। তাহলে 5 নং ধাপে কী বলছে, B C থেকে বড় কিনা, যদি B C থেকে বড় তাহলে অবশ্যই B বৃহত্তম, আর যদি B C থেকে বড় না হয় তাহলে অবশ্যই C বৃহত্তম, কারণ A থেকে তো অলরেডি B বড় হয়েই তো সে এখানে আসছে, তাই না? বোঝা গেছে কিনা? সো এই জিনিসটা একটু মনে রাখতে পারি, এটা একটা ভালো প্রশ্ন হতে পারে পরীক্ষার জন্য। ধাপ 6 শেষ, এরপরে আসো এখানে ধাপ 9 নাকি, সরি প্রশ্ন নাম্বার কত ছিল, 8 ছিল আগেরটা। 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম, এক্স্যাক্টলি সেম সিচুয়েশন না, জাস্ট উল্টা কথা এখানে বলবা। 10 নম্বরটা 1 থেকে n পর্যন্ত সকল সংখ্যা যোগ করো। তো এটা কিন্তু আমরা লুপ দিয়ে অনেক ভালো মতো করছি, ওয়াইল লুপ দিয়ে করছি, ফর লুপ দিয়ে করছি, ডু ওয়াইল লুপ দিয়ে করছি, সবগুলো দিয়ে করছি আমরা। এখন জাস্ট এখানে এই জিনিসটাকে আমরা একটু ফ্লোচার্ট বোঝার চেষ্টা করি। আমরা কতক্ষণ লুপ চালাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের i এর মান n থেকে বড় হবে না। বলছিলাম আমরা i শুরু করবো কত থেকে, 1 থেকে, i শুরু করবো আমরা 1 থেকে, দেন i এর মান আমাদের ওই যে সংখ্যাটা আমরা ইনপুট নিয়েছি যে n বা 10 থেকে বড় হবে না ততক্ষণ চলবে। তাহলে খেয়াল করে কী বলছে, স্টার্ট করলাম, সামের ভ্যালু তো আমরা নর্মাল 0 রাখি, সামের ভ্যালু 0 রাখলাম, আর i এর মান 1 বললাম। তারপর আমরা কি বললাম, স্ক্যান এফ করে ওই যে ইনপুটটা নিব আমরা nটা। তারপরে দেখো কী করতেছি এখানে, i n এর থেকে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে সাম সমান সাম প্লাস i, দেন i এর মান 1 বাড়াও, ওই যে লুপের ভিতরে কাজটা, দেন আবার এখানে আসো, এইটা চলতেই থাকবে, বুঝতেছো এটা একটা লুপ। যখনই i লেস অর ইকুয়াল টু n শর্ত মানবে না, মানে এটা ইয়াস না হয় নো হবে, তখনই তুমি তো লুপ থেকে বের হয়ে যাবা, বের হয়েই প্রিন্ট করবা সাম এন্ড করে দাও, শেষ। এস সিম্পল এস দ্যাট। এখানে যদি কোডটা ভালো মতো বুঝে থাকো, এটা না বোঝার কোনো কারণ নেই। একটু কষ্ট করে ওই সিম্বলগুলোর প্র্যাকটিস করবা, যে কোনটাতে বর্গক্ষেত্র, সরি আয়তক্ষেত্র, কোনটাতে সামান্তরিক, আর কোনটাতে এরকম রম্বস টাইপের জিনিস লিখতে হয়। রম্বসটা একটু রোটেট করো, রম্বস আবার এইভাবে এঁকে দিও না, রম্বসটাকে আবার একটু 30 ডিগ্রি ডান দিকে রোটেট করতে হবে, তাহলে জিনিসটা এরকম হবে আর কি। ডায়মন্ড বুঝে নাও এটাকে। তো এখানে ওই সেম ফ্লোচার্টের যে কথাগুলো সেগুলাই এখানে বলছে, যে এখান থেকে এই যে i লেস দ্যান ইকুয়াল টু n কিনা, এই যে এখানে কী বলছে দেখো, i এর মান n এর সাথে তুলনা করি, যদি i লেস অর ইকুয়াল টু n হয় না হয় তবে 6-এ যাও, লেস অর ইকুয়াল টু n না হয় না, 6-এ যাও মানে কি, 6 মানে কি দেখো তো, ফলাফল প্রিন্ট করে না। তুমি একটু কষ্ট করে ফ্লো চার্টের মধ্যে নাম্বার স্টেপগুলো বলে দিও, এটা হচ্ছে 1 নাম্বার, এখানে বলছে না শুরু করি, এটা হচ্ছে 2 নাম্বার, দেন এটা বলছে 3 নাম্বার,
দেন 4 নাম্বারে কী করছে, এটা হচ্ছে আমার 4 নাম্বার স্টেপ। দেন এটা বলছে আমার 5 নাম্বার স্টেপ। এখানে নাম্বারিংটা ঠিক আছে কি না দাঁড়াও দেখিনি একটু, এটা 4 নাম্বার। ও এখানে এটার মধ্যেই ধরে ফেলছে পুরোটা, এই জিনিসটা এটার মধ্যেই ধরছে। এই যে 4 নাম্বার কী বলছে, আই এর মান এন এর সাথে তুলনা করে যদি আই লেজার ইকুয়াল টু এন না হয় তাহলে 6 নং ধাপে যাও। তাহলে 5কে, আচ্ছা এই পুরোটাই হচ্ছে 5। আচ্ছা আই লেজার ইকুয়াল টু এন না হয় তবে 6 নং ধাপে যাও, অন্যথায় 5-এ যাও, অন্যথায় 5-এ। তাহলে এইটা হচ্ছে আমাদের 5, এই পুরোটা হচ্ছে 5। 5-এর ভিতরেই বলছে যে এই পুরোটাই হচ্ছে 5। 5-এর ভিতরেই বলছে সামের চলকের মান সাম সমান সাম প্লাস আই এবং আয়ের চলকের মান 1 বৃদ্ধি করো। ওকে, আর 6 নং ধাপ কোনটা, এই যে এটা হচ্ছে আমার 6 নম্বর ধাপে যে প্রিন্ট করতে হবে। দেন এটা হচ্ছে আমার 7 নম্বর ধাপ। তাহলে এই যে ফ্লো চার্টের সাথে অ্যালগরিদম মিলে তুমি স্টেপিংটা করে ফেলতে পারো, তাইলে আর প্রবলেম হবে না, কানেকশন বুঝতে হবে তোমার আর কি এখানে। আচ্ছা গেল এটা। আর এখানে সিমিলার কথা, যা সেখানে গুণ করতে হবে 1 থেকে n পর্যন্ত। এটাও কিন্তু ক্লাসে করানো হয়েছে। মাল্টি নামে একটা ভেরিয়েবল, এখানে এটাকে অবশ্য সামি বলতেছে তারা, বাট এখানে কি বারবার গুণ করতে হবে। আর সামে বলে ওরা 0 বলছে কেন, আরে ওরা কি গুণ করতে পারে না? 1 × 2 × 3 × 4 × 5 এরকম চলবে না? তাহলে এখানে তো তাহলে বারবার যদি আমি সামের ভ্যালু 0 দিয়ে গুণ করতে থাকি, এটা আসলে ভুল করে ফেলছে বেচারা। এটা দিলাম সামের ভ্যালু 1, আর এখানে সাম না বলে বেটার হচ্ছে এটাকে মাল্ট বলো, যেটা ক্লাসে বলছিলাম MULT বলে দাও, তাহলে মনে হবে আমি গুণ নিয়ে কাজ করতেছি। তো এই বাকিটা সিমিলারই, এখানে কাহিনী সেম। আচ্ছা কপি পেস্ট করে দিয়েছে মনে, এটাই হবে। দেখো এটা কিন্তু কপি পেস্ট করে দিয়েছে তারা। ও এখানে আবার গুণ করছে দেখছো, বাট সামের ভ্যালু 0 বলতে 0 বলে কি ভুল করে ফেলছে। সামের ভ্যালু 1, এখানে সাম না মাল্ট বলবা, মাল্ট সমান 1। বাকিটা পারবা। 1 থেকে 1 2 3 যোগ 150 সংখ্যা যোগ করো। ও ওখানে বলছিল n, এখানে বলছে 100, মানে তুমি এখানে বলছিল না আই লেজার ইকুয়াল টু n, তুমি এই কোডের ক্ষেত্রে বলবা, ফ্লোচারের ক্ষেত্রে বলবা আই লেজার ইকুয়াল টু 100, আর কিছু না, আর কোনো পার্থক্য নেই, সেম। এখানে অনেকগুলো বলছে সিমিলার টাইপের, অবশ্যই এগুলো তোমাদের পারা উচিত। এখানে সেম কোডই মানে বিভিন্নটা বিভিন্ন বলছে, যেমন ধর এখানে বলছে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা, মানে তুমি আয়ের মান শুরু করবা 2 দিয়ে, 2 দিয়ে করে বাড়াবা, i সমান i+1 না বলে i সমান i+2 বলবা। বেজোড় সংখ্যা মানে এগুলো তোমরা না পারার মতো কোনো ম্যাথই না, এখানে একটাও না পারার মতো না, সবগুলোই পারবা। তারপরে বলছে এখানে 2টি ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখো। আমরা কি লসাগু নির্ণয় করা শিখছিলাম? আমরা লসাগু নির্ণয় করা শিখিনি, আমরা করছি চুরি। আমরা গসাগু নির্ণয় করতে পারছি, নাম্বার 2টা গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে দিয়েছি, পেয়ে গেছি লসাগু। আমরা সেই কাজ এখানে করতে পারি। এই কাজটা তোমাদের জন্য থাকলো যে তোমরা গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট লিখতে পারো কিনা। যদি গসাগু মতো আসতে পারো দেন বলবা LCM সমান নাম্বার 2টার গুণফল n1 × n2 বাই GCD, তাইলেও হবে, ঠিক আছে। আর ICD স্যার এমনিও অত ম্যাথ পারবে না, জানা কথা। এই যেহেতু বইয়ে দেওয়া আছে, তোমাদের মেইন বইটা একটু চেক করে নিও। মেইন বই তো ধারার ম্যাথ আছে হালকা পাতলা, ওই যে মেইন বই বলতে না মেইন বই বলতে বোর্ড বই, NCDP বই আছে একটা, 2020 সাল থেকে চালু করছে। সো ওই বইটাতে যদি কিছু থাকে তো ওইটা অবশ্যই পরীক্ষায় আসতে পারে। NCDP অনুমোদিত বই, মানে যে কেউ দেখে যদি দিতে পারে। গেল এটা। 2টি ধনাত্মক সংখ্যার গসাগু নির্ণয় করার, এই যে আমরা এটা পেয়ে গেছি না, আমরা এটাই মুখস্থ করে ফেলবো যেটা আমরা শিখছিলাম। দেন গসাগুয়ের মান প্রদর্শন না করে যেটা করবা আগের প্রশ্নের জন্য, তুমি গসাগু দিয়ে সংখ্যা 2টা গুণফল প্রিন্ট করে বলবা এটা হচ্ছে লসাগু, ঠিক আছে, ডান। এরপরে বাংলাদেশ লেখাটিকে 12 বার প্রদর্শন করে চেতনা দেখাও। এই যে বাংলাদেশ লেখাটিকে 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্রদর্শন করো। তো কী করবো আমরা, লুপ চালাবো 12 বার i লেজার ইকুয়াল টু 12, i সমান 1 দিয়ে শুরু করবো এবং প্রত্যেকবার প্রিন্ট বাংলাদেশ করব। দেশপ্রেমের চূড়ান্ত প্রকাশ এখানে হচ্ছে আমাদের। 12 বার কেন প্রিন্ট করতে হবে আমার? হ্যাঁ এটা অবশ্যই ভালো, 71 বার করলে এইটা আরও ভালো হচ্ছে। 71 বার করলাম, আমরা বললাম যাও করছে বাজে বই, আমরা এখানে 71 নিয়ে আসি। তো বাংলাদেশ লেখাটিকে 71 বার প্রিন্ট করতে হবে। তো এখানে কি বলবো আমরা, এই যে i সমান 1 দিয়ে আমরা বিসমিল্লাহ করলাম, দেন এখানে ঢুকলাম প্রিন্ট বাংলাদেশ, i সমান i+1, i লেজার ইকুয়াল টু 71। এই যে যদি ইয়েস হয়, যদি শর্ত মানে তাহলে আবার প্রিন্ট করবে, যখন শর্ত মানবে তখনই বের হয়ে চলে আসবে। ইজি প্রোগ্রাম। একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয় করার জন্য একটা অ্যালগরিদম বা ফ্লোচার্ট লেখো। একটা সংখ্যা ধনাত্মক কখন হয়? গ্রেটার দেন 0, লেস দেন 0 হলে ঋণাত্মক, আর ইকুয়াল টু 0 হলে শূন্য। তো এইটাই জাস্ট চেক করবো আর কি, এটা আমি আর বোঝানোর কিছু নাই, বাচ্চাদের জিনিস। পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে মনে আছে আশা করি সবার, যে কী করতে হয়, একটা সংখ্যা তোমাকে বলা হলো, সেই সংখ্যা থেকে শুরু করে এক এক করে কমিয়ে 1 পর্যন্ত সবগুলো গুণ করতে হবে। তো আমি ঝটপট কোডটাও করে দিই এখানে, কারণ এটা তোমাদের মেবি করানো হয় না ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের কোডটা। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা ইনপেন্টেন লিখতেছি না, বললাম আমরা ইন্ট
এন হচ্ছে একটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে নাম্বার দিব সে ওই নাম্বারে প্রিন্ট ফ্যাক্টোরিয়াল দিবে। তারপর বললাম ফ্যাক্ট দিয়ে বোঝাচ্ছি আমি ফ্যাক্টোরিয়াল। তারপরে একটা লুপ চালানোর জন্য একটা আই লাগবে, আই দিয়ে দিলাম, তারপরে এখানে এটা দিয়ে দিই। তারপর বললাম ফর আই সমান 1, আই লেস অর ইকুয়াল টু এন, এবং বললাম আই প্লাস প্লাস। তারপরে করবো কি, একটু খেয়াল করবা, এই যে ফ্যাক্ট নামে যে ভেরিয়েবল, এই কথা না এদিকে খেয়াল করো, ফ্যাক্ট নামে যে ভেরিয়েবলটা আছে না, তার মধ্যেই তো আমি গুণফলটা রাখবো না। তা যার মধ্যে গুণফল রাখবো তার তো ইনিশিয়াল একটা ভ্যালু থাকতে হয় 1, কারণ তার সাথে তো আমি বারবার গুণ করতে থাকবো। ফ্যাক্টোরিয়াল তো আস্তে আস্তে আপডেট হতে থাকবে, তাই না? তো আমি করবো কি, খেয়াল করো, আমি এখানে বললাম ফ্যাক্ট সমান 1, তাই আমি প্রথমে করবো কি, ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই। তাহলে প্রথমে কে গুণ হবে ফ্যাক্টের সাথে? 1। আয়ের মান কি প্রথমে 1 না? তারপর ঘুরে যখন আসবে আয়ের মান 1 বাড়বে, 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, এভাবে শুরু করে 1 থেকে শুরু করে n পর্যন্ত গুণ করার নামই হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল। এটা আসলে তোমরা আগে থেকে পারো, বাট ফ্যাক্টোরিয়াল আমি বলি নেই। একটু আগে যে কাজটা আমরা করলাম 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ করা, যে কথা আমরা বলছিলাম, সেম ভাবেই তো 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ করতে গুণ করতেও পারবা। 1 থেকে n পর্যন্ত গুণ করা মানেই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটা জাস্ট ফ্যাক্টোরিয়াল বলে দিলে জাস্ট বলতে হয় এটা ফ্যাক্টোরিয়াল, আদারওয়াইজ এটা কিন্তু ওই 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করারই আরেকটা নাম আর কি বলতে পারো। তো এটা তোমরা অলরেডি পারো, জাস্ট ফ্যাক্টোরিয়াল নাম যেহেতু বলছে তাই আমি এটা আলাদা করে বললাম। ওকে, একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। লিপ ইয়ার কিনা, সো আমরা ক্লাসে কীভাবে করছিলাম মনে আছে কিনা? এখানে কি করছে? হ্যাঁ, তুমি মনে রাখছো কেমন এগুলা? আমি তো ভুলে গেছি, একটু বলো তো তোমরা, তোমাদের তো ছিল এগুলো। হ্যাঁ বলো। শতাব্দী হলে 400 দ্বারা ভাগ যদি যায়, শতাব্দী না হলে যদি যায় তাহলে লিপ ইয়ার। ওকে, তাহলে এখানে খেয়াল করে কী বলছে, এখানে খেয়াল করে নাও। ইনপুট হিসেবে ইয়ার মান গ্রহণ করি, যদি ইয়ার % 0, মানে এটা যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে 6 নং ধাপে যাই। 6 নং ধাপে কি চেক করতেছি? লিপ ইয়ার ছাপাই। লিপ ইয়ার বেশি বাংলা করলে আবার বাজে লাগে দেখতে, এত বাংলা ভালো না। ছাপাই মানে কি আবার? একটু আগে বলছে ছাপি, এখন বলছে ছাপাই। এই যেটা হচ্ছে আসলে এটা ছাপি আর ছাপাই। সো এই যে যদি একটা বছর 400 দ্বারা ভাগ যায় তাহলে আমরা 6 নং ধাপে যাব, গিয়ে কী করব, এটা যে লিপ ইয়ার বলে দিব ডিরেক্ট। যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ না যায়, দেখো এটা কিন্তু নট দিচ্ছে, খেয়াল করছো এটা 100 নট, এই যে ইয়ার %100, ইয়ার %100 মানে কি, বছরকে 100 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা, সেই ভাগশেষটা যদি 0 না হয়, 0 না হয় মানে কি 100 দ্বারা সে ভাগ যাচ্ছে না, মানে সে শতাব্দী না। 100 দ্বারা ভাগ না যাওয়া মানে কি শতাব্দী না, তাহলে শতাব্দী না এবং 4 দ্বারা ভাগ যাচ্ছে, দ্যাট মিনস সে লিপ ইয়ার। ঠিক আছে? আচ্ছা, আর যদি অন্যথা হয়, যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারাও ভাগ চলে যায়, তাহলে সে কি লিপ ইয়ার না। 4 দ্বারাও ভাগ যায় নাই, 100 দ্বারা ভাগ গেছে, সেক্ষেত্রে সে লিপ ইয়ার না। বুঝা গেছে কিনা? তো এই যে অন্যথায় নট লিপ ইয়ার ছাপে, মানে ক্লাসে যেগুলো বসে সেগুলোই এখানে যা সুন্দর করে লিখে দেবা। একটু মনে রাখবা স্টেপগুলো। 400 দ্বারা ভাগ গেলে ডিরেক্ট লিপ ইয়ার, আর যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না। যদি সেটা হয় তাহলে এটা লিপ ইয়ার, আদারওয়াইজ আর কোনো চিন্তাভাবনা নেই, নট লিপ ইয়ার। ঠিক আছে? আচ্ছা, গেল এটা লিপ ইয়ারের মামলা শেষ। এখন আসো কয়েকটা ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি নাম্বার সম্বন্ধে কার কোনো আইডিয়া আছে? ফিবোনাক্কি নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা এটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম ফিবোনাক্কি, সে এই সিরিজটা খুঁজে বের করছে এবং এটাকে বলা হয় দ্য নাম্বার অফ নেচার। নাম্বার অফ নেচার বলতে এই জন্য, কারণ তুমি প্রকৃতিতে যত জিনিসপত্র দেখবা সবগুলাতেই এই নাম্বারটা ফলো করা হয়, মানে এই নাম্বারটা এক্সিস্ট করে সব জায়গায়। তুমি এখন সূর্যমুখী ফুলের প্যাটার্ন খুঁজো, অথবা বাঁধাকপিতে প্যাটার্ন খুঁজো, অথবা তুমি ফুলের পাপড়ির সংখ্যা খুঁজো, সবগুলোতে দেখবা কাইন্ড অফ ফিবোনাক্কি নাম্বার থাকে। হয় 3টা থাকে, না হয় 5টা থাকে, না হয় 8টা থাকে, এইভাবে চলতে থাকে। পেটাল কাউন্ট মোস্টলি ফিবোনাক্কি নাম্বার মেনে চলে। তুমি যদি আকাশে পাখি উঠতে দেখো, দেখবা পাখিগুলো আকাশের মধ্যে যেভাবে উড়ে চলে, সেগুলোর সবার সামনে থাকে 1 জন, তারপরে থাকে 2, তারপর থাকে, এইভাবে চলতে থাকে। কাহিনীটা বুঝাই আমি না, 0 ফিবোনাক্কি নাম্বার না, মানে শুরু করা হয় 0 দিয়ে আর কি। 0 নাই মানে সবার সামনে তো একটা পাখি থাকবে, তার আগে তো একটা শূন্যটা পাখি, তো এটা তুমি আর সেটা দেখতেছো। তো আমি শুরু করতেছি 0 দিয়ে, 0 এবং 1 দিয়ে আমাদের শুরু হবে। তারপরে 0 আর 1 যোগ করলে কত হয়, মানে সবসময় আগের 2টা যোগ করবো আর কি আমরা। 0 আর 1 যোগ করলে কত হয়? 1, 1 আর 1 যোগ করলে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 11, তারপরে 19, তারপরে হচ্ছে কত 30 না, 19 আর 11 কত, 9, 10, 30, আর এরপরে কত হয় 49। আমি যদি যুগ ঠিকঠাক মতো করে থাকি তাহলে এভাবে চলতে থাকবে এবং সংখ্যাটা খুব ট্রেমেন্ডাসলি অডলি বাড়তে থাকে, মানে কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাবা না।
তুমি প্যাটার্ন খুঁজে পাবা না, ঠিক আছে, তোমার চোখে প্যাটার্ন পড়বে না, বাট তুমি যদি প্রকৃতিতে যাও একবার নেচারের মধ্যে খুঁজে দেখো, তুমি দেখবা সব জায়গায় এই প্যাটার্নটা বিদ্যমান। ইনফ্যাক্ট গাছের মধ্যেও দেখা যায় এই প্যাটার্নটা থাকে, পাখি যখন ওড়ে তখন সেই প্যাটার্নটা থাকে, যখন তুমি একটা ফুলের পাপড়ি গুণ এটা থাকে, তুমি যদি ওই যে স্পাইরাল প্যাটার্ন থাকে না কিছু জিনিসের মধ্যে, দেখো কিছু ফুলের মধ্যে স্পাইরাল প্যাটার্ন থাকে, দেখবো ওখানেও এই জিনিসটা আছে, ঠিক আছে, বা কয়টা স্পাইরাল আছে বা কয়টা পাপড়ি আছে, এই সব জায়গায় তুমি এটা খুঁজে পাবা, ঠিক আছে। একটু সার্চ করে দেখো ফিবোনাকি নাম্বার ইন নেচার, দেখতে অনেকগুলা তোমরা ডকুমেন্টারি পাবা, ইউটিউবে দেখতে পারো। আচ্ছা, আমরা এখন এখানে এই ফিবোনাকি নিয়ে বেশি গবেষণার দরকার নেই, কারণ এটা ম্যাথ ক্লাস তো না। আমরা ফিবোনাকি আমরা কেমন হিসাব করতে হয় হিসাব করে ফেলি। দেখো জিনিসটা কী করতে হবে, জাস্ট এই দুটা দিয়ে আমরা শুরু করব, খেয়াল করবো, আমরা এ বললাম এটাকে, বি বললাম এটাকে, পরের বার 0 আর 1কে যোগ করে যা আসবে সেটার সাথে আমি কাকে যোগ করতেছি, বুঝতে ব্যাপারটা? এই যে 0 আর 1 যোগ করে আসতেছে আমাদের 1, দেন 1-এর সাথে কাকে যোগ করতেছি, এটাকে, সেটি যোগ করে কত আসছে 2, 2-এর সাথে কাকে যোগ করতেছি, এটাকে, তাহলে প্রত্যেকবার যোগফলটা হয়ে যাচ্ছে বি, আর আগের বারের সেকেন্ড নাম্বার হয়ে যাচ্ছে, বুঝা গেছে না ব্যাপারটা? প্রত্যেকবার যোগফলটা হয়ে যাচ্ছে বি, আর আগের বারের যে সেকেন্ড নাম্বার সেটা হয়ে যাচ্ছে এ। তুমি যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারো একটা লুপ চালিয়ে, তাহলে তুমি ফিবোনাকি নাম্বারগুলো জেনারেট করতে পারবা। কি বলছে, বোঝা গেছে কিনা? এই যে এখানে আমরা দেখো কি বলছে এখানে, ওকে, এটা আমি এখান থেকে করে দেখাই। ওকে, তাহলে এখানে কোডই করা লাগবে আমার। আমি বললাম আমি শুরু করবো এখানে এইভাবে যে এ সমান আমরা 0 বললাম আর বি সমান আমরা 1 বললাম, শুরু করলাম এটা দিয়ে। তারপর আমি করব কি, আমি এই যে একটা ফিবোনাকি নাম্বার এটা রাখতে হবে তো আমার একটা ইতে, আমি তো প্রিন্ট করতে থাকবো কন্টিনিউয়াসলি। যেটা করবো এখন আমরা প্রিন্ট, লুপ চালাই দিই একটা, while I less or equal to n। ধরো তোমাকে বললাম এই নির্দিষ্ট সংখ্যক ফিবোনাকি নাম্বার প্রিন্ট করো, তো আমি একটা লুপ চালাই দিলাম, এই লুপের ভিতরে আমি কাজগুলো করব, প্রত্যেকবার এইগুলোর মান বদলাবে, মানে উপরে দিয়ে দিব আমি a সমান 0, b সমান 1, এরপরে আমার চলতে থাকবে এখানে, আর সামিত করবো না বারবার, তাই না, যুগিত করতে হবে। তাহলে যেটা করবো সেটা হচ্ছে একদম শুরুতে a আর b যোগ হয়ে কত আসবে, আমি বলবো এখানে ফিব বলে দিই এটাকে, ফিব নামে ভেরিয়েবল আমি এটা ডিক্লেয়ার করবো, ফিব সমান বললাম আমরা a প্লাস বি। কিন্তু পরের বার যখন ঘুরে আসবে, পরের বার কিন্তু এই যোগফলটা হয়ে যাবে, মানে পরের বার দাঁড়া একটু চেক করে বলি আমি তোমাদেরকে, সমান 0, হ্যাঁ, এখানে আমি প্রিন্ট করব ফিবের ভ্যালুটা আমি প্রিন্ট করব, দেন কি হবে একটু বলি। এরপরে এই যোগটা করার পরে এই যে আমি এ আর বি যোগ করে ফিবের মধ্যে রাখছি না, দেন ফিবটা আমি প্রিন্ট করে ফেললাম, প্রথম ফিবোনাকি নাম্বার আমার প্রিন্ট হয়ে গেল। এরপরে খেয়াল করো, পরের বার যখন ঘুরে আসবে তখন কিন্তু আগের বারের যোগফলটা হয়ে যাবে, বি, আর আগের বারের সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে এ। ইয়েস, তাহলে এই ব্যাপারটা মানে কি, আমি দুইটা ভ্যালুকে সোয়াপ করতে যাচ্ছি। তাহলে এখন এই যে এ আর বি এর যোগফলকে আমি বানাতে চাচ্ছি নতুন বি, তা আমি কি বলবো, বি সমান এ প্লাস বি, আপডেট করে ফেললাম না, বিকে এ প্লাস বি করে ফেললাম, আর এখন এ কে হবে আগের বারের বিটা। ইয়েস, তাহলে আমি বলবো এ সমান বি, ব্যাপারটা হয়ে গেল না? এখন এটা যদি আমি কন্টিনিউ করি, তাহলে তুমি কন্টিনিউয়াসলি নতুন নতুন ফিবোনাকি নাম্বার পাবা। যদি কোডটা ঠিকমতো করতে পারি, তাহলে তোমরা সিরিয়ালি যতক্ষণ আমি লুপ চালাবো ততক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসটা দেখতে পারবা। যতক্ষণ লুপ ঘুরবে, যদি বলি 10 বার, 10 বারে যা আসতে পারে আসবে। বুঝা গেছে? আমি কোডটা তাহলে করে ফেলি এখানে, ফিবোনাকি ডট সি include stdio.h int main, তারপর আমরা বলবো এখানে ইন্ট কি জানি দিয়েছিলাম, একটা ভেরিয়েবলের নাম, ফিব একটা ভেরিয়েবলের নাম, তারপর এ একটা ভেরিয়েবলের নাম, বি একটা ভেরিয়েবলের নাম, এবং আমরা এই দেখে শুরু করতেছি 0 দিয়ে এবং 1 দিয়ে। ওকে, হ্যাঁ, এন দিব, আস্তে আস্তে দিব। লুপ চালানোর জন্য আমার আই লাগবে, আর আমার কতবার আমি দেখতে চাই সেটার জন্য আমার এন লাগবে। দেন আমি এখানে স্ক্যানএফ করে আমি %d বলে দিই, এখানে %d বললাম, এন্ড এন। দেন আমি এখন লুপ শুরু করব, ফর i equal to 1, i less or equal to n, অথবা ডিরেক্ট আমি এভাবে বলতে পারতাম while i less or equal to, এটাও বলা যায়, কোনো সমস্যা নেই, বলে দিই, বলছি যখন বলি দিই এইভাবে। ওকে, এখন আমি করব কি, আমি ফিব সমান কি বলছিলাম, a প্লাস বি। এরপরে কি করব আমরা, প্রিন্টএফ, এই ফিবের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। এই যে এখানে বললাম %d ফিব প্রিন্ট করে দিলাম। দেন আমি কি করলাম,
এখন এ এর ভ্যালুটা কী হয়ে যাবে, এ প্লাস বি এর ভ্যালুটা। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটু আগে যে কাজটা আমরা করছি, আমি যখন এ এর মধ্যে এ প্লাস বি রেখে দিচ্ছি তখন কি অলরেডি এ এর ভ্যালু, ওকে বি এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে রাখলাম। দেন এ কে হবে আগের বারের বিটা, তাই না, আগের বারের বিটা। তো আমি কি বিকে অলরেডি নষ্ট করে ফেলছি না, বি এর মান আপডেট করতে। এখন কি এটা কি হবে, কি বলছি বুঝতে পারছো কিনা? প্রত্যেক মানে আমি তো যোগফলটাকে বানাচ্ছি এখনকার বি, আর আগের বারের যে বি ছিল তাকে বানাচ্ছি এ, তো আমি নষ্ট করে ফেলছি না। তাহলে এখন আমার একটা থার্ড ভেরিয়েবল লাগবে এই জিনিসটাকে মাঝখানে এই গ্যাঞ্জামটা মেটানোর জন্য। তাহলে একটা থার্ড ভেরিয়েবল, এই জন্য আমি এটাকে বলবো কমা দিয়ে টি। টি মিনস টেম্পোরারি ভেরিয়েবল একটা, যাতে এদের মধ্যে ওই না মানে মানের মানে কি বলে ইন্টারচেঞ্জটা স্মুথলি হয়, আমি যাতে কোনো কিছু হারাই না ফেলি। তা আমি এই যে বিকে চেঞ্জ করে ফেললাম না, আমরা এখন যেটা করব, আমি টি এর মধ্যে আপাতত বিকে রেখে দিলাম, বি এর ভ্যালুটা টি এর মধ্যে রেখে দিলাম, যাতে করে বি এর ভ্যালুটা আমার একটা জায়গায় জমা থাকে, মেমোরিতে আসে। এখন আমি কি বলবো, এখন নতুন এটা হচ্ছে আমাদের ওই টি এর ভ্যালুটা। টি এর ভ্যালুর মধ্যে কি আমার আগের বি এর ভ্যালুটা রেখে দিয়েছিলাম না আমি, বুঝছো? এখন এই জিনিসটা বারবার চলতে থাকবে, যদি ঠিকঠাক মতো রান করে তাহলে আমরা এখানে যতগুলা বলবো ততগুলার ফিবোনাকি নাম্বার প্রিন্ট হবে, আমরা চেক করতে থাকি। স্ক্যানএফে বানান ভুল করছে নাকি, ও না সেমিকোলন দিইনি। এখন রান করে দেখি কি আসে। আমি যদি এখন দিই 10, দেখো 1 2 3 5 8 13 21 34 55 89, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ফিবোনাকি নাম্বার প্রিন্ট করে দিল আমাকে। বোঝা গেছে কি না? যদিও ফিবোনাকি নাম্বার শুরু হয় 1 1 এইভাবে, তাই না? ফিবোনাকি নাম্বার শুরু হয় কত দিয়ে, 0 তো হিসাব থেকে যদি বাদ দাও, 0-র পরে কিন্তু 1 আসে, না 0-র সাথে 1 যোগ করলে কিন্তু আরেকটা 1 আসে, তার হিসাবে কিন্তু 1 1 1 1 1 আসার কথা। সো আমরা এই কাজটা করতে একটু চিকন বুদ্ধি থাকলেই চলে, লুপের বাইরে একটা প্রিন্টে ফোন দিয়ে রাখো, তাহলেই তো হয়, তাই না? এই যে স্ক্যানএফ দেওয়ার পরেই তুমি আগে ভাগে একটা 1 প্রিন্ট করে ফেলো, প্রিন্টএফ এখানে জাস্ট এমনি 1 একটা প্রিন্ট করে দিয়ে দাও, তাহলেই তো হয়, কোনো গ্যাঞ্জামের তো দরকার নেই, ঠিক আছে না? তাহলে এখন এটার পরে একটা নিলাইন দিয়ে দাও, তাহলে তোমার আর কোনো গ্যাঞ্জাম থাকবে না। আমরা এখানে এই যে এটা রান করি, এখন দেখো 10 দিলাম, 1 1 2 3 5 8 13 21 34 55 89। ক্লিয়ার তো ব্যাপারটা? এইগুলো হচ্ছে ফিবোনাকি নাম্বার, এখানে এই সবই করতে বলছে, আশা করি বুঝছো। আর ফিবোনাকি নাম্বার যতটা সিম্পলি আমি তোমাদেরকে বোঝাইছি, ব্যাপারটা অতটা সিম্পল না, ব্যাপারটার মধ্যে অনেক সৌন্দর্য আছে, যদি চাও ইউটিউবে খুঁজে দেখতে পারো। ওকে, গেল এটা বুঝলাম আমরা। জোড় নাকি বেজোড় চেক করতে অবশ্যই পারা উচিত আমাদের। এরপরে কয়েকটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, বাহ। তারপরে একটা সংখ্যা প্রাইম নাম্বার কি না এটা আমরা অবশ্যই করছি ক্লাসে। আর এই যে একটা জিনিস একটু খেয়াল করবে, এখানে একটা মানে মেবি এটা তোমরা নাও চিনতে পারো, এই যে মড বলছে না, মড বলতে আসলে ওই যে পার্সেন্ট যে অপারেটরটা, এটাকে ইংলিশে মড বলা হয়, এটাকে বলা হয় মডিউল অপারেটর। আজকে কিন্তু বলছিলাম যে পার্সেন্ট মানে বোঝায় মডিউল অপারেটর। তুমি যখন ফ্লোচার্টে লিখবা তখন পার্সেন্ট না দিয়ে এইভাবে লিখবা, এন মড সি, মানে এনকে সি দ্বারা ভাগ করলে যে ভাগশেষ আসে সেটা আমি কোথায় রাখতেছি, টিতে, ঠিক আছে? সো প্রাইম নাম্বার এগুলো গেল। 10টি সংখ্যার মধ্যে কতটি সংখ্যা জোড়, কতটি সংখ্যা বেজোড়, এগুলো হচ্ছে বাচ্চাদের ম্যাথ, পারবা? বাচ্চাদের ম্যাথ ওইভাবেও না, তোমরা একটা কাউন্ট রাখবা, কাউন্ট ই মানে কি, ওটা বলবা ইভেনের কাউন্ট, আর একটা বলবা কাউন্ট ও মানে অডের কাউন্ট। তো তুমি যখনই দেখবে একটা সংখ্যা 2 দ্বারা ভাগ যাচ্ছে, তুমি সেখানে কাউন্ট ইটা 1 বাড়াই দিবা। আর যখনই দেখবা একটা সংখ্যা বেজোড়, সেক্ষেত্রে তুমি কাউন্ট অডের মানটা বাড়াই দেবে, একটা করে। শুরুতে 2টার মানে 0 থাকবে, লুপে ঢুকবা, যেই সংখ্যাটাই জোড় চেক করতে দেখতেই পারবে, ইফ ওই সংখ্যা %2 = 0, দেন কাউন্ট ই প্লাস প্লাস, এলস কাউন্ট ও জুন না হলে বেজোড় হবে, কাউন্ট ই প্লাস প্লাস। এইভাবে চালাতে থাকবে লুপটা, তোমার যতক্ষণ চালালে বের হওয়ার পরে তুমি প্রিন্ট করবা জোড় সংখ্যা জোড় কয়টা আছে, বেজোড় কয়টা আছে। সেগুলো সহজ, এগুলো আর আমি করাচ্ছি না, এগুলো পারবা। একদম লাস্টের একটা দেখো, একটু খেয়াল করে, এটা তোমাদের সাথে সবার সাথেই পরিচিত আছো তোমরা সবাই, 9 10-এ অবশ্যই এটা সমাধান করছো না, ax² + bx + c। এখন এই যে ax² + bx একটা দ্বিঘাত সমীকরণ, এটা সলভ করার জন্য দেখো কত কিছু লাগতেছে আমার এখানে, এটা যথেষ্ট বড়। কারণ মেইন কাজটা এটা অত বড় না, মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে সিম্পলি জাস্ট তুমি জানো যে ax² + bx + c যদি আমার একটা সমান 0 যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এখানে আমার কার মান দরকার, ক্যালকুলেটারে যদি আমি বসাই কার মান বসাই, a b c এর মান বসাই, তুমি জাস্ট ইনপুট হিসেবে a b c নিবা, তারপরে তোমার কাজ কি, 2টা মান প্রিন্ট করা, x এর 2টা মান আসবে, একটা হচ্ছে প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। সো সিম্পলি এটাই করবে এখানে। আর এখানে আশা করি আমি ওরা জরুরি সংখ্যা রাখে নাই, ও না, এখানে জটিল সংখ্যা রাখে নাই না, জটিল সংখ্যা হইলে এটা বলে দিছে রুটস আর আনরিয়েল। ওই যে b² - 4ac যদি নেগেটিভ হয়, মনে আছে কিনা, আমার যদি এই জিনিসটা যদি এই যে
মেইন জিনিসটা কি এক্স সমান কি এরকম না, এক্স সমান ছিল কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে আমি বি স্কোয়ার মাইনাস 4ac রেখে দিব, যাতে পরবর্তীতে ইফ বলতে সুবিধা, বারবার তো এটা লিখতে পারবো না, আমি ডি এর মধ্যে এটা রেখে দেন, তারপর বলবো ইফ ডি গ্রেটার দেন 0 দেন আমার মূল আসবে বাস্তব দুইটা রেখে দিব আমি। যদি ডি হয় লেস দেন 0 তাহলে আমি এটাকে জরুরি সংখ্যার গঞ্জে আমি নিব না, আমি বলবো এখানে রুটস আর আনরিয়েল, মানে আমরা এটা প্রিন্ট করবো না, প্রিন্ট করার দায়িত্ব এখন আমাদের না। যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে এটা, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে একটা মান আসবে। এই যে এখানে এটাই বলছে, দেখো খেয়াল করে কি একটা অবস্থা, এ সমান যদি 0 হয় তাহলে আচ্ছা এটা বলতেছি ঠিক এখানে, আচ্ছা আচ্ছা বুঝছি, সমস্যা নেই, এটা পড়ে নিতে পারবা, এটা পড়ে নিও, এটা আমি আর দেখানোর কিছু নেই। তোমরা অবশ্যই যদি ম্যাথ বুঝে থাকো এটা অবশ্যই বুঝবে, এখানে কোডিং থেকে তোমার ওই দ্বিঘাত সমীকরণের সমাধানটা বোঝাটা জরুরি, ওটা বুঝতে পারলে এটা এমনিই পারবা।